হেই ওয়েলকাম টু আইসিটি। আমি এইচআর হানিফ ফয়সাল। তো আজকে তোমাদের সাথে আলোচ্য বিষয় সি প্রোগ্রামিং। আমার ব্যক্তিগত অসুস্থতার জন্য তোমাদের ভিডিওগুলো আমার দিতে লেট হচ্ছে। এই জন্যই আসলে আমি তোমাদেরকে যে কথা দিয়েছিলাম 17 তারিখের মধ্যে সবগুলো অধ্যায় কমপ্লিট করতে, কিন্তু আমি এখনও শিওর না যে আমি পারবো কি পারবো না। যে কথা বলছি এখন আমার শরীরে তাপমাত্রা অনেক। তো যাক, আমি চেষ্টা করবো যেন তোমাদের যদি কিছু একটু উপকার হয়, কারণ অনেকেই আমাকে বারবার বলতেছে যে ভাইয়া প্রোগ্রামিংয়ের উপর ভিডিও দিন, এইচটিএমএল উপর ভিডিও দিন। হ্যাঁ, প্রোগ্রামিং এবং এইচটিএমএল দুইটা কি একটা জায়ান্ট অধ্যায় ধরতে পারে দুইটাকেই। তো এখানে প্রোগ্রামিং হলো তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর প্রোগ্রামিংয়ে আমি কখনো এটাকে একটা ভিডিও দিয়ে সীমাবদ্ধ করতে পারবো না, হয়তো বা 2টা বা 3টা ভিডিও হতে পারে। তো আমি চেষ্টা করব এই অধ্যায়ের খুঁটিনাটি তোমাদের সামনে উপস্থাপন করতে। আর এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র যে এডমিশনের জন্য তৈরি করা হচ্ছে বিষয়টা একেবারেই না। কলেজ শিক্ষার্থী, অ্যাডমিশন পরীক্ষার্থী এবং সকল জব ক্যান্ডিডেট যাদের যে ক্ষেত্রে আইসিটি থেকে প্রশ্ন করা হতে পারে সবার জন্যই আমি ভিডিওগুলো বানাচ্ছি। ওকে, চলো শুরু করা যাক। তো যদি আমি একটা গ্লিমস দেখি বা হাইলাইটস যদি দেখি যে ওই চ্যাপ্টার 5 বা প্রোগ্রামিংয়ে কী কী আলোচ্য বিষয় হতে পারে আমাদের, তো আমি এখানে লিখেছি। দেখো, প্রোগ্রামিং আলোচ্য বিষয়গুলোর মধ্যে হতে পারে প্রথমত যে এখানে যে বৈশিষ্ট্যগুলো তুমি দেখতে পাচ্ছ, এখানে 16টা টাইপ আমি লিখেছি। এই 16টা টাইপ আমি বর্ণনা করব। তার মানে এই 16টা টাইপ এইচএসসির আইসিটি বইয়ের একেবারে বেসিক পয়েন্টগুলো এটা। এর বাইরে আসলে এত টপিক থাকে না। তো দেখো, প্রথমত হবে কি জেনারেশন, বিভিন্ন ধরনের ভাষা জেনারেশন নিয়ে আমরা কথা বলবো। তারপরে কথা বলবো ট্রান্সলেটর, কারণ প্রোগ্রাম তো লিখলে হয় না, প্রোগ্রামে কি অনেক ধরনের অনুবাদের প্রোগ্রাম থাকে, এই অনুবাদের প্রোগ্রাম নিয়ে কথা বলা হবে। তারপর কথা হবে স্ট্রাকচার, কারণ প্রোগ্রামিং আবার অনেক প্রকার হতে পারে। তুমি চাইলে কি কোনো ভিজুয়াল প্রোগ্রাম তৈরি করবা, নাকি তুমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম তৈরি করবা, নাকি তুমি স্ট্রাকচার প্রোগ্রাম তৈরি করবা। তো এই টাইপের কিছু বিষয় থাকবে। তারপর হবে ডেভেলপমেন্ট স্টেপ। তো ডেভেলপমেন্ট স্টেপ বলতে এখানে উন্নয়নের যে ধাপগুলো থাকবে, একটা প্রোগ্রাম তুমি কীভাবে ডেভেলপ করতে পারো, আমি এই বিষয়ে কথা বলবো এই টপিকে। তারপরে আসবে অ্যালগরিদম, ফ্লোচার্ট। ওই ডেভেলপমেন্ট পার্টি বলে দিবে যে কোন কোন পার্টের ডেভেলপমেন্ট পার্টের কোন সেকশনগুলো অ্যালগরিদম নিয়ে কথা বলবে, টেস্টিং নিয়ে কথা বলবে, ডিবাগিং নিয়ে কথা বলবে, কোন সেকশনটা কীভাবে করতে হবে, এটা এখানে ধারণা পাওয়া যায়। তারপর অ্যালগরিদম, ফ্লোচার্টে এখানে আমার কিছু প্রশ্ন আসে না, তো ফ্লোচার্টের যে প্রতীকগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট থাকে। তারপর 6 নম্বর আমি আলোচনা করবো হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। একটা প্রোগ্রাম ডিজাইন করতে গেলে তোমাকে কী কী বিষয়গুলোর উপর দৃষ্টিপাত করতে হবে এই বিষয়ে আমি কথা বলবো হালকা। এখান থেকে 1-2টা প্রশ্ন আসতে পারে অন্যান্য পরীক্ষার জন্য। আর ইউজেস অ্যান্ড কম্পাইলার অফ সি এর কিছু ব্যবহার, কোন কোন ক্ষেত্রে সি প্রোগ্রামিং ব্যবহার করা হচ্ছে এবং কী কী কম্পাইলার ইউজ করে থাকি আমরা। তো এখানে আবার এক এক কোম্পানি এক এক ধরনের কম্পাইলার ইউজ করতে পারে। তারপর দেখো বেসিক স্ট্রাকচার অফ সি। তারপর এখান থেকে মানে 8 নাম্বার স্টেপ থেকে শুরু হবে তোমাদের সি এর ম্যাজিক শুরু হবে এখান থেকে। তো সি এর ম্যাজিক বলতে এখানে তোমার যে বেসিক স্ট্রাকচার এখান থেকে শুরু হবে। এখানে অনেকগুলো স্টেপ আছে, কোন স্টেপ কীভাবে কাজ করবে বিষয়ে কথা বলবো। তারপর কথা বলবো তোমাকে ডেটা টাইপ নিয়ে, কারণ এখানে অনেকগুলো চলক তো তুমি ডিক্লেয়ার করবা কোন চলক কী টাইপের মান বহন করবে, দশমিক মান নাকি অক্টাল মান নাকি হেক্সাডেসিমাল মান নাকি হেক্সাডেসিমাল মান নাকি কোনো ধরনের বর্ণ বহন করবে, এগুলো তুমি নির্দিষ্ট করতে পারবা। এগুলোকে ডেটা টাইপ। আইডেন্টিফায়ার হলো যে তুমি যে বললা যে কম্পিউটার তো রেজিস্টার বেজ কাজ করে, কোন রেজিস্টার কী নাম হতে পারে তুমি নিজে একটা নাম নির্দিষ্ট করে দিলা, অথবা তুমি রেজিস্টারের মধ্যে আগে থেকে কী বলে দিলা যে হ্যাঁ এই রেজিস্টারের নাম এটা এবং এই রেজিস্টারে এই মানটা থাকবে, আর বাইরে অন্য কোনো মান হতে পারে না। এখানে চলক ধ্রুবক নিয়ে কথা বলা হবে আইডেন্টিফায়ারে। আর এক্সপ্রেশন নিয়ে কথা বলা হবে। এক্সপ্রেশনও এখানে হলো যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। নর্মালি আমরা যে গণিত লিখি, ফাংশন বলো বা নর্মালি একটা ইকুয়েশন লিখি, গাণিতিক এটাকে বলা হয় গাণিতিক এক্সপ্রেশন। তো এই এক্সপ্রেশন আর প্রোগ্রামিংয়ে যদি সেম ইকুয়েশনে তুমি লিখতে চাও, এখানে কিছু পার্থক্য থাকবে, কীভাবে লিখতে হবে এটা এই এক্সপ্রেশন আলোচনা করা হবে। তার পরবর্তী দেখো অপারেটর নিয়ে কথা বলা হবে। অনেক প্রকার অপারেটর আছে, হ্যাঁ, যাদের নিজস্ব মান নেই কিন্তু কী করতে পারে বিভিন্ন কোনো একটা জায়গায় অপারেটরের মাঝখানে বসে কী করতে সে অপারেশন সম্পন্ন করতে পারে। তো কী কী ধরনের অপারেটর হতে পারে, এখানে 8 প্রকার অপারেটর আছে, আমি বর্ণনা করব। তারপরে হবে ইনপুট আউটপুট স্টেটমেন্ট। সি প্রোগ্রামে যদি তুমি ইনপুট দিতে চাও বা আউটপুট লিখতে চাও, কীভাবে দিবা, কী কী নিয়মে আমাদের মাথায় রাখা উচিত, এই বিষয়গুলো আমরা এখানে দেখব। তারপর হবে কন্ট্রোল স্টেটমেন্ট। সি প্রোগ্রামকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে চাও, যেহেতু এটা স্ট্রাকচার প্রোগ্রামিং, তাহলে এখানে অনেকগুলো কন্ট্রোল স্টেটমেন্ট থাকবে। কন্ডিশনাল স্টেটমেন্ট হতে পারে, তারপরে তোমার লুপ স্টেটমেন্ট হতে পারে বা জাম্পিং স্টেটমেন্ট হতে পারে, এই বিষয়গুলো এখানে কথা বলা হবে। তারপর অ্যারে নিয়ে কথা বলবো। তো অ্যারের মধ্যে
এখানে অ্যারে কত প্রকার, একেবারে বাচ্চা মার্কা জিনিস পড়ানো হবে, অ্যারে কি, অ্যারে কত প্রকার, এতটুকু জানলে চলবে তোমাদের। আর ফাংশন, টুকটাক কিছু ফাংশন, রিকার্সিভ ফাংশন, এসব আগরবাট নিয়ে কথা বলা হবে। তো আশা করি সাথে থাকবে। চলো শুরু করা যাক। তো আমি খুবই সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করব, কারণ শুধুমাত্র এমসিকিউ পার্টে আমরা নিচ্ছি। দেখো, প্রোগ্রামিং। আর এখানে আমি এটা খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করতেছি। আর তোমাদের যদি আরও বিস্তারিত জানার প্রয়োজন হয় এই বিষয়ে, তাহলে আমাদের যে নর্মাল যে কলেজ লেকচারগুলো আছে ওই লেকচারের ভিডিওটা দেখে নিতে পারো। তো দেখো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ভাষার প্রজন্মটাকে প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা নিম্ন স্তরের ভাষা, একটা উচ্চ স্তরের ভাষা। হ্যাঁ, মাঝখান দিয়ে আর একটা ল্যাঙ্গুয়েজ, সে উচ্চ স্তরের ভাষা, তাকে বলা হচ্ছে কি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। কারণ সে এই প্রথম নিম্ন স্তরের মতো তো সহজ না, আবার এত যদি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মতো কি এত কঠিনও না। ঠিক আছে, মানে হলো কি মাঝখান দিয়ে আসলে কি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কেন আসলো জানো? যে কারণ এটা কিন্তু হাই লেভেল আওতাধীন, কিন্তু মিড লেভেল বলা হয় কেন? কারণ সে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, নিম্ন স্তরের মতো এত কঠিনও না, আবার উচ্চ স্তরের মতো এত কষ্ট করো না, এই জন্য এটাকে বলা হয় মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। যাক, আমরা ফিরে যাচ্ছি। তো তোমাকে এখান থেকে যা যা শিখতে হবে, এখান থেকে তোমাকে শুধু এতটুকু জানলেই চলবে। এখান থেকে তোমাকে এতটুকু জানলেই চলবে যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এটার হলো প্রথমটাকে 1GL বা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এটা হলো কি মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয় এটাকে, যেখানে কি 0 1 দিয়ে প্রোগ্রাম লেখা হইতো, এতটুকুই। কত সালে যাত্রা শুরু হয়? 1945 সালে। আমি আগের ভিডিওতে বলেছিলাম কীভাবে মাথায় রাখবো 1945, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষেই এই প্রোগ্রামের যাত্রা শুরু হয়, এভাবে মাথায় রাখবে। হ্যাঁ, তারপর বলেছিলাম কি বাকি সকল, মানে দ্বিতীয় ল্যাঙ্গুয়েজটা আসছিল 5 বছর পরে, আর বাকি সকল ল্যাঙ্গুয়েজ 10 বছর অন্তর অন্তর আবিষ্কার করা হয়। ওকে, দেখো এটা গেল। তারপর আসবে দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ, মানে দ্বিতীয় প্রজন্মের ভাষা, দ্বিতীয় প্রজন্মের বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এখানে আসবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আগের প্রোগ্রাম লেখা হয়তো 0 1 দিয়ে, আর এখন প্রোগ্রাম লেখা হবে কি অ্যাসেম্বল বা বিভিন্ন ধরনের স্যাম্বল দিয়ে লেখা হয়। এই জন্যই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে স্যাম্বলিক ল্যাঙ্গুয়েজ বলা হয়। হ্যাঁ, কারণ এখানে বিভিন্ন ধরনের স্যাম্বল ব্যবহার করা হতো, যেমন প্লাস, এটা পরিবর্তে তোমাকে লিখতে হতো কি অ্যাড, ADD অ্যাড। তার মানে কি তুমি যদি অ্যাড এটা লিখতা, তাহলে এটা দ্বারা মিন করা হয়তো কি যোগ করা, যেমন তারপর তুমি লিখতে কি অ্যাড বি, তার মানে কি A+B হয়ে যেত। তো এই যে শব্দগুলো আসলো, এইগুলোর ব্যবহার শুরু হলো কি দ্বিতীয় প্রজন্ম থেকে, ওদেরকে বলা হয় নিমোনিক। হ্যাঁ, ওদেরকে নিমোনিক বলা হয়। তারপর এখানে নিমোনিকের মধ্যে আমি আগের ভিডিওতে বলেছিলাম কয়েকটা নিমোনিক আছে ইম্পর্টেন্ট, একটু দেখে নিও। যেমন JMU, এটা একটু ব্যতিক্রম। JMU মানে জাম্প মিন করা হয়। তারপর গুণের জন্য কি MUL, ভাগের জন্য DIV ইউজ করা হয়। তো বিয়োগের জন্য কি SUV ইউজ করা হয়। হ্যাঁ, এগুলো একটু মাথায় রাখবা। আর বিয়োগের জন্য কি SUB, সাব বা সাবট্রাকশন থেকে আসছে। তো সেকেন্ড প্রজন্মের ল্যাঙ্গুয়েজকে বলা হয় কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো এই প্রোগ্রামটা কিসের যাত্রা হয়? নিমোনিকের যাত্রা শুরু হয়। কয়েকটা নিমোনিক তোমাকে বলছি কি মাথায় রাখতে, অ্যাড, ডিপ, MUL, তারপরে JMU জাম্পের জন্যে। আচ্ছা, এটা যাত্রা 1950 সালে। আর এটাকে নিমোনিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয় বা স্যাম্বলিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয়। তারপর আসলে কি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হলো তৃতীয় প্রজন্মের ভাষা। কেন মিড লেভেল? আমি তো প্রথমেই বলেছি যে এটা কি প্রথম জেনারেশনের জন্য বা নিম্ন স্তরের ভাষার মতো এত কঠিনও না, আবার উচ্চ স্তরের ভাষার মতো এত সহজ না, এই জন্য এটাকে মিড লেভেল বলা হচ্ছে। কিন্তু আসলে সে উচ্চ স্তরের আওতাধীন। প্রত্যেকটা ভাষার আবার আলাদা নামকরণ আছে, যেমন এটাকে মেশিন ভাষা, এটাকে অ্যাসেম্বলি ভাষা। আর তৃতীয় প্রজন্মকে বলা হয় উচ্চতর ভাষা। আর চতুর্থ প্রজন্মের ভাষাকে বলা হয় অতি উচ্চতর ভাষা। হ্যাঁ, এটা আরও উচ্চ। হ্যাঁ, আর 5GLকে বলা হয় ন্যাচারাল ভাষা। তোমাকে এটা প্রশ্ন করতে পারে কোনটি ন্যাচারাল ভাষা বলা হয়, কোন প্রজন্মকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের প্রজন্ম বলা হয়? 5GL। তো এটা বর্তমানে গবেষণাধীন আছে। তো 3GL-এ ফিরে আছি আমরা। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ 3GL। এখানে ফোরট্রান, কোবল, সি উল্লেখ করা আছে। 1960 সালে তারা যাত্রা শুরু করে। তো এখানে সি হলো, আমরা তোমাদেরকে যে আলোচনা করবো এই অধ্যায়টা সম্পূর্ণ সির উপর দিয়ে যাবে। আর কোবল তোমাকে পরীক্ষা এটাও প্রশ্ন করতে পারে কোন ল্যাঙ্গুয়েজ কোন সেক্টরে ব্যবহার করা হয়, কোন ল্যাঙ্গুয়েজটি কিসের জন্য আবিষ্কার করা হয়েছিল। যেমন সি সাধারণ ব্যবহার, মানে এটা অনেক ধরনের ব্যবহার আছে, যে কোনো পারপোজে তুমি এটা ব্যবহার করতে পারো। তারপর ছিল ওই কুবল ছিল একটা কমার্শিয়াল সেক্টর বা কমার্শিয়াল ওয়েবসাইট বা কমার্শিয়াল কোনো কাজগুলো সম্পন্ন করার জন্য এই ল্যাঙ্গুয়েজটাকে বেশি প্রাধান্য দেওয়া হতো। তারপরে ফোরট্রান হলো বৈজ্ঞানিক গবেষণা। তো অনেক সময় বৈজ্ঞানিক গবেষণাটাকে ব্যবহার করে, অনেক সময় এটা প্রশ্ন করতে পারে তোমাকে ফোরট্রান মানে কি, মানে ফর্মুলা ট্রান্সলেশন। তো ফোরট্রানের পুনরূপ তোমাকে আসতে পারে, এটা মাথায় রাখবে। আর ফোরট্রান হলো কি বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহার করা হয়তো। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ 4GL-এ যেমন 4GL কি বলছি, লেখা আছে এখানে SQL। এটা চ্যাপ্টার 6-এ তোমাদের আলোচ্য বিষয় SQL ল্যাঙ্গুয়েজ। তো এখানে অরাকলের SQL হলো সবচেয়ে জনপ্রিয় অরাকল ল্যাঙ্গুয়েজ। তো SQL
ডেটাবেস ল্যাঙ্গুয়েজ, এটা হলো কি 4G ল্যাঙ্গুয়েজ, মনে রাখবে। এসকিউএল কি ডেটাবেসের জন্য ব্যবহার করে, এটাকে এসকিউএল এর পূর্ণ তোমাকে আসতেও পারে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা আবিষ্কার 1970 সালে। এটাকে কি বলা হয়? অতি উচ্চতর ভাষা। আর 5G এটাকে বলা হয় কি ন্যাচারাল ভাষা বা স্বাভাবিক ভাষা, মানে আমরা যেভাবে কথা বলবো প্রোগ্রাম এভাবে লিখলে প্রোগ্রাম হয়ে যাবে। আর এখানে হলো যেমন লিখে দিয়েছি LISP আর প্রোলগ, এগুলো হলো রোবোটিক্স গবেষণা, এগুলো কি ব্যবহার করা। যেমন চট্টগ্রাম ভার্সিটি কিন্তু এটা প্রশ্ন আসছিল, এই যে এই টাইপের, সরি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন আসছিল যে কৃত্রিম বুদ্ধিমত্তায় কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, প্রোলগ ছিল। তো 1980 সালের দিকে এটা ডেভেলপ করা হয়। মাঝখান থেকে কয়েকটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমার জানতে হবে, জাভা ল্যাঙ্গুয়েজ, পাইথন ল্যাঙ্গুয়েজ, এগুলো সম্পর্কে একটু জেনে নিও। তো আমি যদি পাইথন নিয়ে একটু কথা বলি, পাইথন এবং জাভা দুইটাই খুবই ইম্পর্টেন্ট। পাইথন হলো মাল্টি প্যারাডিজম একটা ল্যাঙ্গুয়েজ। 1991 সালে সুইজারল্যান্ডের বিজ্ঞানী ভ্যান রুসাম পাইথন আবিষ্কার করে। আর পাইথন মাল্টি প্যারাডিজম বলা হয় এই জন্যে, কারণ সে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামও সাপোর্ট করতে পারে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম তুমি ডেভেলপ করতে পারো, কি স্ট্রাকচার প্রোগ্রামও তুমি ডেভেলপ করতে পারো পাইথন। আর বর্তমান সময় পাইথন একটা জায়ান্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করে। আমরা মোটামুটি সবাই পাইথন ইউজ করা শিখে ফেলেছি। আর আমরা মোটামুটি যারা অন্যান্য সেক্টরগুলো আছে, বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো কি পাইথনের দিকেই ডাইভার্ট হচ্ছে, প্রোগ্রাম লেখা অনেক সহজ। আচ্ছা দেখো, এই ছিল এই পর্যন্ত আমাদের জেনারেশন ক্লোজড। এবার চলে আসবো ট্রান্সলেটর নিয়ে কথা বলবো। ট্রান্সলেটর, তো ট্রান্সলেটর কি, এখানে তোমাকে জানতে হবে যে ট্রান্সলেটর কি, ট্রান্সলেটরের কাজ কি, কত প্রকার, হ্যাঁ প্রত্যেকটা প্রকার জানতে হবে। ট্রান্সলেটর হলো অনুবাদক, ট্রান্সলেটর বাংলা অনুবাদক, অনুবাদক প্রোগ্রাম বা যে প্রোগ্রাম মানুষের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে দিবে তাকে বলা হবে কি ট্রান্সলেটর। কারণ হলো কম্পিউটার তো 0-1 ছাড়া কিছু বুঝে না। সিপিইউকে প্রবেশ করতে হলে 0-1 হয়ে আসতে হবে। আর 0-1 হয়ে যেহেতু আসতেই হবে, তাহলে কে এই কাজটা করে দিবে? একটা প্রোগ্রামের প্রয়োজন তৃতীয় পক্ষের, তো ওইটা হলো কি ট্রান্সলেটর। তো ট্রান্সলেটর যাত্রা শুরু হয় কিন্তু দেখো এখানে দ্বিতীয় প্রজন্ম থেকে, কারণ এটা তো 0-1 দিয়ে লেখা হয়তো প্রোগ্রামটা মেশিন ল্যাঙ্গুয়েজ। তো দ্বিতীয় প্রজন্ম থেকে মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে কি হয়, ট্রান্সলেটরের যাত্রা শুরু হয়, কারণ এখানে বিভিন্ন ধরনের নিমুনিক ব্যবহার শুরু হয়ে যায়। সো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়ে যায়। তো দেখো অনুবাদক প্রোগ্রাম আবার 3 প্রকার। এক হলো তোমার অ্যাসেম্বলার, তারপর হবে ইন্টারপ্রেটার, তারপর হবে কম্পাইলার। ঠিক আছে, তো অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার, কম্পাইলার, ওদের কাজ কার কি কাজ? অ্যাসেম্বলার হলো যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, তো আবার একটা বিষয় বলে রাখি যে সোর্স কোড বা উৎস কোড এবং অবজেক্ট কোড দুটি বিষয় জানতে হবে তোমাকে। অবজেক্ট কোড হলো মেশিনের যে কোডটা থাকবে, মেশিন মানে আমরা যে কোডটা লিখবো এটাকে সোর্স কোড বলা হয় বা উৎস কোড বলা হয়। এটা যখন মেশিনের ভাষায় রূপান্তর হয়ে যাবে তখন তাকে বলা হবে অবজেক্ট কোড। তো অ্যাসেম্বলি ভাষার কাজ হলো শুধুমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ভাষায় রূপান্তর করবে, তার নাম কি অ্যাসেম্বলার। তো এটাকে বলবো অ্যাসেম্বলার, এটাকে বলবো কি আমরা অ্যাসেম্বলার। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে যে রূপান্তর করবে তার নাম কি অ্যাসেম্বলার। আর তারপর দেখো ইন্টারপ্রেটার এবং কম্পাইলার। ইন্টারপ্রেটার হলো যে প্রোগ্রামটাকে লাইন বাই লাইন মেশিন ভাষায় অনুবাদ করবে এবং কোনো লাইনে সমস্যা হলে সমস্যা দেখাবে, এটা সলভ করবে, পরবর্তী লাইনে চলে যাবে। এটাকে বলা হবে কি ইন্টারপ্রেটার। ধরো তুমি একটা 5 লাইনের প্রোগ্রাম রচনা করলে, তাহলে সে প্রথম লাইনকে রূপান্তর করবে মেশিন ভাষায়, তারপর প্রবলেম থাকলে সে দেখাবে, সলভ করো, পরবর্তী লাইনে চলে যাবে। এটা হলো কি ইন্টারপ্রেটারের কাজ। আর কম্পাইলার কি করবে না, তুমি যদি 5 লাইনের একটা প্রোগ্রাম লিখো, সে কী করবে সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে মেশিন ভাষায় রূপান্তর করবে, কোন কোন পয়েন্টে প্রবলেম বা এরর আছে এগুলো সে একসাথে দেখাবে, তুমি সলভ করো, প্রোগ্রাম রান হয়ে যাবে। ঠিক আছে, আর এটাকে কম্পাইলার সুবিধা হলো যে তুমি যদি একটা প্রোগ্রামকে একবার রান করে ফেলো বা একবার যদি এটাকে অবজেক্টে রূপান্তর করে ফেলো, তাহলে এটাকে তোমার বারবার আর অবজেক্টে ট্রান্সলেট করার প্রয়োজন হয় না। ঠিক আছে, কিন্তু ইন্টারপ্রেটার তার ব্যতিক্রম। এখানে ইন্টারপ্রেটার এবং কম্পাইলার সবচেয়ে ইম্পর্টেন্ট। তো মনে রাখতে হবে ইন্টারপ্রেটার এবং কম্পাইলারটা বেসিক পার্থক্য যদি তোমাকে বলি, ইন্টারপ্রেটার কি সময় সাপেক্ষ। ইন্টারপ্রেটার যখন একটা বড় প্রোগ্রামকে রূপান্তর করে তখন কি সে অনেক বেশি সময় নেয়, আর কম্পাইলার কি সময় কম নেই। আরেকটা বিষয়, যেহেতু কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটাকে একসাথে রূপান্তর করে, তার মানে সে যখন রূপান্তর করবে এক্সিকিউশন টাইমে তার কি লাগবে মেমোরি স্পেস বেশি লাগবে, আর তার কি লাগবে মেমোরি স্পেস কম লাগবে, কারণ সে তো লাইন বাই লাইন রূপান্তর করে। তো কম্পাইলার থেকে তোমার এতটুকু জানলেই চলবে। আর যদি প্রশ্ন করে কোনটি বেশি সুবিধাজনক, অবশ্যই কম্পাইলার। ঠিক আছে, এক এক কোম্পানি এক এক ল্যাঙ্গুয়েজের জন্য চাইলে কী করতে পারে, আলাদা আলাদা কম্পাইলার ইউজ করতে পারেন। ওকে, ঠিক আছে, এবার কম্পাইলার শেষ। হেই, তো আমি তোমাদের সুবিধার্থে এখানে বোর্ডে লিখে রাখলাম যেন ওটা বিষয়টা খুব দ্রুত হয়, নতুবা আমাদের লিখতে গেলে অনেক সময় লাগতো। তো এখন আমাদের দেখবো আলোচ্য বিষয় হবে অর্গানাইজেশন, এই পার্টটা। তো প্রোগ্রামিংয়ের অর্গানাইজেশন বলতে কী বলছে? অর্গানাইজেশন বলতে একটা প্রোগ্রাম যে আমি ডেভেলপ করব, তো ডেভেলপ করার জন্যে তোমার ওই এখানে কতগুলো
সিস্টেম থাকতে হবে বা একটা প্রোগ্রামে কী কী জিনিস থাকা জরুরি বা আবশ্যকীয়, এই বিষয়গুলো হলো প্রোগ্রাম অর্গানাইজেশন। তো প্রোগ্রামিংয়ের প্রধান অংশ থাকে তিনটা একটা প্রোগ্রামে। একটা হলো কি ইনপুট, প্রসেস, আউটপুট, যে আমরা অনেক ছোটোবেলা থেকেই জানি ইনপুট, প্রসেস, আউটপুট, ঠিক আছে? তো আবার এখান থেকে তোমাকে প্রশ্ন হতে পারে যে প্রোগ্রামিংয়ের সংগঠন বা অর্গানাইজেশন প্রোগ্রাম, এখানে আমরা বলতে পারি আদর্শ প্রোগ্রামে কয়টি বৈশিষ্ট্য থাকা জরুরি বা কয়টি বৈশিষ্ট্য থাকে। এখানে আদর্শ প্রোগ্রাম বৈশিষ্ট্য থাকে 5টি। ওকে, এই যে 5টা আঙ্গুল 5টা থাকে, মাথায় রেখো। তো এক হলো বর্ণনা থাকে, প্রোগ্রামে একটা বর্ণনা থাকে, পরিচয় থাকে। আমার প্রোগ্রামের পরিচয় হয় অমুক, তারপর বর্ণনা দিবে যে প্রোগ্রামে এই বিষয়ে কথা বলবে, তারপর ইনপুট, প্রসেস, আউটপুট, ওরা তিনটা তো থাকবেই। ওকে, আপাতত এতটুকু মাথায় রাখলেই চলবে এখান থেকে। তো আমার গেল অর্গানাইজেশন পার্ট ক্লোজড। এবার দেখো চলে আসবে ডেভেলপমেন্ট স্টেপ। তো এখান থেকে প্রায় কিছু প্রশ্ন করা হয় ডেভেলপমেন্ট পার্ট থেকে। তো এই ডেভেলপমেন্ট পার্ট থেকে যখন প্রশ্ন করা হয় তখন আমাদের কিছু ভুল হয়। ভুলগুলো হলো যে আমরা কোন স্টেপের পর কোন স্টেপ বা কোন স্টেপের পূর্বে কোন স্টেপ এটা ভুলে যাই। আর পরীক্ষায় এই টাইপে এই জায়গা থেকে প্রশ্ন করা হয়, তোমাকে প্রশ্ন করে যে ডেভেলপমেন্টের পূর্ববর্তী স্টেপ কোনটি অথবা ডেভেলপমেন্টের পরবর্তী স্টেপ কোনটি। হ্যাঁ, এই টাইপের। তো এটা কীভাবে মাথায় রাখবা? তো প্রোগ্রাম বোঝার আগে আমি আগে বলে রাখি, প্রোগ্রাম শুরু করার আগে প্রত্যেকটাকে নিজের মতো করে ভাবতে হবে। তুমি যদি ক্রিয়েটিভ হও, তোমার চিন্তা শক্তি যদি খুব শার্প হয়, তবেই তুমি প্রোগ্রামের প্রত্যেকটা পার্ট ইজিলি বুঝতে পারবা। আর যদি মুখস্থবিদ্যার হও তাহলে ঝামেলা। দেখো, আমি এটার জন্য একটা গল্প বলতে পারি তোমাদের জন্য, তাহলে মাথায় রাখতে পারবা, তাহলে বুঝতে পারবা যে প্রোগ্রাম আসলে রিয়েল লাইফ প্রোগ্রাম হোক বা জীবনে যে কোনো সেক্টর প্রোগ্রাম হোক না কেন, আসলে মোটামুটি একই জিনিস সুন্দর বা সুশৃঙ্খলভাবে পরিকল্পনা করা। একটা প্রোগ্রামার তার রিয়েল লাইফেও কিন্তু প্রোগ্রামগুলোকে অনেক সুন্দর করে সাজিয়ে রাখে। দেখবে একটা প্রোগ্রামারের বউ আর যে কদ্দুসের বউ আলাদা আলাদা পার্থক্য থাকবে, কারণ তাদের চিন্তা ভাবনা আলাদা আলাদা। হ্যাঁ, তারা বুঝে কোন কাজটা কীভাবে করতে হবে আর কোন কাজটা কীভাবে করলে সময় বেশি লাগবে। প্রোগ্রামাররা সবচেয়ে কম সময়ে অ্যান্সার করতে চেষ্টা করে। আচ্ছা দেখো, তো আমি এটাকে উল্টোভাবে লিখেছি, যে উল্টোভাবে এইভাবে 1 2 3 মানে উপরে যাবে ধীরে ধীরে। হ্যাঁ, তো আমি যদি তোমাকে বলি তুমি একটা কি কফি রান্না করো, হ্যাঁ, তো তোমাকে বলছি তুমি আমি তোমার বাড়িতে যাব, তুমি কফি সেট আপ করো, তাহলে কী করবে? প্রথমত তোমাকে যে কাজটা করতে হবে, যে আমি বললাম আমি কফি খাবো, তাহলে প্রবলেম হলো যে তোমার প্রথমে নির্দিষ্ট করতে হবে যে কফি খাবো, আমি কী খাবো নির্দিষ্ট করে ফেললাম, বা তুমি বুঝতে পারছো তোমার মেহমান কফি খাবে। তো এই যে কফি সিলেকশন, তার মানে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও একই বিষয়, যে কী সমস্যা এটাকে নির্দিষ্ট করার, এইটা হলো প্রথম স্টেপ, যাকে বলা হয় কি প্রোগ্রাম বা প্রোগ্রাম স্পেসিফিকেশন। তাহলে এটা হলো প্রোগ্রামিংয়ের একটা প্রবলেমের সমাধানের প্রথম স্টেপ হলো কি প্রবলেম স্পেসিফিকেশন। আমরা এটাকে নির্দিষ্ট করব, তার মানে তোমার মেহমান কফি খাবে, এক নম্বর প্রবলেম তুমি স্পেসিফাইড করতে পারলা। সেকেন্ড স্টেপ, দেখো তোমাকে ভাবতে হবে যে আমার ঘরে কফি রান্না করার মতো বাকি সকল উপাদান আছে কিনা, চিনি, তারপরে তোমার কী কী লাগে, দুধ, আর কী কী লাগে, ধরো যে আগুন লাগবে, মানে সিলিন্ডার গ্যাস আছে কিনা বা গ্যাসের লাইনে গ্যাস আছে কিনা, তারপরে আর যা যা লাগে আনুষঙ্গিক সকল জিনিসপত্র আছে কিনা চিন্তা করা। তার মানে এই যে চিন্তা করলে এইটাকে বলা হয় বিশ্লেষণ। এখানে বলা আছে দ্বিতীয় স্টেপ প্রবলেম অ্যানালাইসিস। এবার অ্যানালাইসিস করে ফেললা। এখন অ্যানালাইসিস করার পরে এখন তুমি কী করবে? এটাকে ডিজাইন করবো, মানে আমি কোনটা আগে করবো, আমি কি আগুন ধরাবো আগে, নাকি চিনিটাকে আগে আমি জাল দিব, অথবা আমি ধরে সব কিছু সেট করলাম তারপরে আমি আগুন ধরাবো। ঠিক আছে, এই যে বিষয়গুলো চিন্তার বিষয়। ওকে, তো এখন এই যে প্রবলেম ডিজাইন, এখন তুমি ডিজাইন করবা যে আমার সমস্যাটা সমাধান করতে গেলে, এখন তুমি প্রোগ্রামটা ডিজাইন করে ফেলবা যে আমার সমস্যাটা সমাধান করতে গেলে আমাকে এখন কোনটা আগে কোনটা পরে, এরপরে কোনটা স্টেপ বাই স্টেপ চিন্তা ভাবনা করে ফেলতে হবে। এই যে এই স্টেপে যখন তুমি ডিজাইন করে ফেলবা, এই যে চিন্তা ভাবনা, এই স্টেপে কিন্তু দুইটা বিষয় বলে ফেলছি তোমাকে অলরেডি। এক হলো কি তোমাকে ধাপ বাই ধাপ চিন্তা করে ফেলতে হবে, প্রথমে এটা, দ্বিতীয় স্টেপে ওইটা, তৃতীয় স্টেপে ওইটা চিন্তা করতে হবে। এই স্টেপে ফ্লো চার্ট এবং অ্যালগরিদম নিয়ে কথা বলা হয়। ঠিক আছে, তাহলে তোমার কিন্তু এটা প্রশ্ন করতে পারে যে প্রোগ্রাম উন্নয়নের কোন ধাপে অ্যালগরিদম ফ্লো চার্টে আলোচ্য বিষয়। এগুলো হলো কি প্রোগ্রাম ডিজাইন করে ফেলবো, কোনটার পর কোনটা করবো, এখানে কিন্তু রান্নাবান্নায় যায় নাই। হ্যাঁ, তুমি এটা লিখে ফেললাম। তো ফ্লো চার্ট এবং অ্যালগরিদম এইখানে আলোচ্য বিষয়। পরবর্তী হলো কি প্রোগ্রাম ডেভেলপমেন্ট। এখন ডেভেলপমেন্ট মানে হলো যে তুমি যখন সব কিছু গুছিয়ে সব কিছু সুন্দর করে চিন্তা ভাবনা করে যখন তুমি এক্সিকিউশনে চলে যাবা, রান্নাবান্না শুরু করে দিবা, এটা হলো কি প্রোগ্রাম ডেভেলপমেন্ট। তো এই ডেভেলপমেন্ট পার্টে কি থাকবে? এই কারণে কিছু থাকতেছে না, এক্সিকিউশন, এটাকে বলার প্রোগ্রামকে চলবে ডেভেলপমেন্ট মোডে। তো এখানে কোডিং থাকবে, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, সি হতে পারে, প্যাসকেল হতে পারে, ফোরট্রান হতে পারে, পাইথন, তুমি যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবা ওই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ওটাকে এক্সিকিউশন করা। তুমি যে আগুন ব্যবহার করে রান্নাবান্না করবা কফি, তো ওইটা হলে কি তোমার
কফি ডেভেলপমেন্ট। ওকে, তো কফি তুমি রান্না বান্না শেষ, এখন তুমি কি করবা? এটা আমাদের ক্লোজড। এখন হবে কি প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, মানে এখন বাস্তবায়ন করতে হবে। তুমি যে কফি রান্না করলা, এখন তো কফি তো তুমি আমাকে দিবা, তো আমাকে দেওয়ার আগে, খাওয়ানোর আগে বা মেহমানকে দেওয়ার আগে তোমার কি করতে হবে? ধরো যে তুমি কফির মধ্যে লবণ দিয়ে দিলা, সামহাও চিনির বদলে লবণ দিয়ে দিলা, অথবা চিনি বেশি দিয়ে ফেললা, সেটা চিন্তার বিষয় না, কিন্তু মেহমান চিনি কম খায়। তাহলে কি করতে হবে? ওই ইমপ্লিমেন্টেশন অথবা বাস্তবায়ন, প্রোগ্রাম বাস্তবায়ন পার্টে তোমাকে কি করতে হবে? একটু টেস্ট করতে হবে, দেখি তো লবণ বেশি নাকি কম। ধরো যদি তোমার বিয়ের মেহমান আসে, তাহলে কেমন হবে? বিয়ে দেখবে যে এখানে কবুল হয়ে গেছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সবগুলো টেস্ট করতে হয়। তো প্রোগ্রাম বাস্তবায়ন বা ইমপ্লিমেন্টেশন পার্টে কি থাকবে? ওই যে কফিতে লবণ অথবা চিনির মান টেস্ট করা। তাহলে এই পার্টে তোমাকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে যে টেস্টিং এবং ডিবাগিং উন্নয়নের কোন ধাপের আলোচ্য বিষয়? এটা হলো বাস্তবায়ন ধাপে টেস্ট করবে যে লবণ কম অর বেশি। তুমি যখন এটা চেক করতে যাবে জিব্বায় নিয়ে যে চিনির পরিমাণ কম কিংবা বেশি, এইটা হলো টেস্ট। ঠিক আছে, যখন তুমি ভুলগুলো ধরবা এটাকে বলো টেস্ট বা টেস্টিং। আর যখন তুমি এই ভুলগুলা সমাধান করে ফেলবা এটাকে বলা হয় ডিবাগিং। মনে থাকবে? এখান থেকে আর কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাকে বলে দেই যে টেস্টিং, এখানে যেহেতু এটা ভুল হতে পারে, তো এরর কত প্রকার হতে পারে? এরর কিন্তু 3 প্রকার। আমি আবার বলছি, এরর 3 প্রকার। প্রথমত হলো তোমার এররটা হতে পারে, ভুলটা হতে পারে কোনো ব্যাকরণগত বা সিনট্যাক্স এরর হতে পারে, হতে পারে লজিক্যাল এরর বা কোনো যৌক্তিক ভুল হতে পারে, হতে পারে রান টাইম এরর বা তুমি যে এক্সিকিউশন করলে ওই সময় কোনো এরর হতে পারে। ঠিক আছে, 3টা এরর মনে থাকবে তো। তার মধ্যে আবার এটাও প্রশ্ন করতে পারে যে কোন এরর রিমুভ করা বা দূর করা কষ্টকর বা ডিবাগ করা কষ্টকর। এটা হলো তোমার প্রোগ্রামে যদি কোনো ব্যাকরণগত ভুল থাকে, এটা তুমি ইজিলি সংশোধন করে ফেলতে পারবা এবং আমাদের প্রোগ্রাম সুন্দর করে আইডেন্টিফাই করে দেয়। কিন্তু তোমার প্রোগ্রামে যদি ব্যাকরণগত ভুল হয়ে থাকে, মানে স্মলার দেনের জায়গায় তুমি গ্রেটার দেন সিম্বল ইউজ করে ফেললা, তাহলে তো এটা সহজে প্রোগ্রাম ডিবাগে বা কম্পাইলিং করার সময় কি ধরা পড়ে না। সো ওইটা বের করে কি একটু কষ্টকর। মনে রাখবা যে যৌক্তিক এরর বা লজিক্যাল এরর ফাইন্ড আউট করা কি কষ্টকর। ওকে, তারপর দেখো ডিবাগ। তো ডিবাগ থেকে তোমাকে প্রশ্ন করতে প্রায় প্রশ্ন হয় যে বাগ অর্থ কি? বাগ অর্থ ভুল, ডিবাগ মানে কি ভুল নির্ণয়। যখন তুমি ভুলটা ধরে ভুল সমাধান করে ফেলবা তাকে বলা হয় কি ডিবাগিং। আবার কোনো কোনো বই উল্লেখ করা আছে যে বাগ অর্থ পোকা, বাগ অর্থ পোকা, ডিবাগ মানে পোকা দূর করা। ক্লিয়ার? তো মনে রাখো বিষয়টা। তো এটা গেল এটা। এখানে আমাদের আলোচ্য বিষয় ছিল কি টেস্ট এবং ডিবাগ। তারপর হবে ডকুমেন্টেশন। তুমি তো টেস্ট করে ফেললা, চুলার উপরে যে কফি রাখলা টেস্ট করে ফেললা, হ্যাঁ লবণও ঠিক আছে, চিনিও ঠিক আছে বা দুধও ঠিক আছে, সব ঠিকঠাক আছে কফির। তো এখন কি করবা? তুমি তোমার মেহমানের সামনে কি করবা? প্রেজেন্টেশন করবা। তার মানে প্রোগ্রামকে যখন এসব বাস্তবায়ন পার্টে যখন দেওয়া হয়, উপস্থাপন করা হয়, তাকে বলা হয় কি ডকুমেন্টেশন। এখন ডকুমেন্টেশন শেষ, খাওয়া দাওয়া শেষ। খাওয়া শেষে কী হবে? প্লেটগুলো আবার সংরক্ষণ করে রেখে দিবা। যদি পরবর্তীবার কেউ আসে তাহলে তুমি এই কফিটা কী করবা? আবার দিতে পারবা। তো এইটা ছিল ডকুমেন্টেশন। পরবর্তীবার যখন রেখে দিবা সুন্দর করে, আবার কেউ আসলে পরবর্তীবার যদি তোমাকে আবার কেউ দেখতে আসে তাহলে কি করবা? ওই কফিটাই তুমি আবার দিয়ে দিবা। তো এটা হলো প্রোগ্রাম। এটা হলো কি প্রোগ্রাম মেনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণ। তুমি রক্ষণাবেক্ষণ করে রেখে দিবা। তো এই ছিল প্রোগ্রাম উন্নয়নের ধাপগুলো। আমি আশা করি এখন তোমাকে প্রশ্নগুলো তুমি চিন্তা করে বা এত চিন্তা না করে অ্যান্সার দিতে পারবে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে প্রোগ্রাম বাস্তবায়নের পূর্ববর্তী ধাপ কোনটি? বাস্তবায়ন কী হয়েছিল? আমার টেস্ট করতে হয়েছিল, তাহলে এর পূর্ববর্তী কী ছিল? কোডিং বা ডেভেলপমেন্ট। ঠিক আছে, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ওই ফ্লোচার্ট অ্যালগরিদম কোন পার্টে আলোচ্য বিষয়? এটা হচ্ছে ডিজাইনের আলোচ্য বিষয়। মনে থাকবে তো বিষয়গুলো, এভাবে তোমাকে প্রশ্ন করতে পারে। তো আমি তোমাকে যে গল্পটা বললাম কফির, এটাকে রিয়েলাইজ ইট নাও। দেখো এবার চলে গেল ডেভেলপমেন্ট স্টেপ। এবার আসবে অ্যালগরিদম ফ্লোচার্ট। তো অ্যালগরিদম ফ্লোচার্টে আমি এটা মুছে দিচ্ছি। তো অ্যালগরিদম ফ্লোচার্টের ক্ষেত্রে অ্যালগরিদম থেকে কোনো কিছু জানার দরকার নেই আমারই। তবে মনে রাখতে হবে যে অ্যালগরিদম হলো কোনো একটা প্রোগ্রাম সমাধানের জন্য যখন তুমি এটা ধারাবাহিক বা স্টেপ বাই স্টেপ বর্ণনা করা হবে তাকে বলা হবে কি অ্যালগরিদম। মনে থাকবে তো? যেমন 1 নাম্বার এটা করবো, 2 নাম্বার ওইটা, 3 নাম্বার এটা, ওইটাকে বলি কি আমরা অ্যালগরিদম। আমরা আশা করি সবাই জানি। এবার ফ্লোচার্ট নিয়ে। তো ফ্লোচার্টের ক্ষেত্রে তোমাকে প্রশ্ন করতে পারে যে ফ্লোচার্টে কি কি প্রতীক ব্যবহার করা হয়? তো ফ্লোচার্টের প্রতীকগুলো তোমার জন্য এখানে ইম্পর্টেন্ট। আবার এটা প্রশ্ন করতে পারে কোনটি বেশি সুবিধাজনক, অ্যালগরিদম আর ফ্লোচার্ট? মাস্ট বি ফ্লোচার্ট। দেখো, তো ফ্লোচার্টের যে প্রতীকগুলো তোমার জানা জরুরি তা হলো যে এই যে স্যাম্পলটা, এটা কি বলা হয়? এটাকে শুরু অথবা শেষ এটার জন্য ব্যবহার করা হয়। আর আমরা জানি কি যে এই যে উস্তাদটা কেন, এই সামান্তরিকটা কেন ব্যবহার করা হয়? এটা হলো কি? এটা হলো আমার ইনপুট অথবা আউটপুট। ওকে, আর এইটা কেন?
এটা ব্যবহার হবে কি তোমার প্রসেসের জন্য। ওকে, তারপর দেখো আরও কিছু আছে, যেমন এটা হলো কি যদি অনেকগুলো সিদ্ধান্ত থাকে এটাকে সংযোগ করার জন্য ব্যবহার করা হবে। আর এই যে বিভিন্ন ধরনের ডিরেকশন থাকবে, নিম্নমুখী, ঊর্ধ্বমুখী, লেফট রাইট, তো এই বিষয়গুলো হলো ফ্লো বা দিক, প্রোগ্রাম কোন দিকে ফ্লো হবে এটা মেনু করে। তারপরে আরও আছে তোমার সিদ্ধান্ত। প্রোগ্রামের ক্ষেত্রে অনেক সময় ইয়েস নো হতে পারে, সিদ্ধান্তমূলক সিদ্ধান্ত আসতে পারে, যে যদি দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা তাহলে কি এখানে সিদ্ধান্ত নিতে হবে, যদি এটা বড় হয় তাহলে ওইটা, আর ছোট হলে ওইটা। তো এটা হবে কি সিদ্ধান্ত সিম্বল। তো আশা করি তুমি এগুলো পারো। কিন্তু এই যে বিষয়টা, এইটা অথবা অনেক জায়গায় এভাবে উল্লেখ করা আছে, এভাবে এটাকে টিকার জন্য ব্যবহার করা হয়। টিকা লেখার জন্য কোন ফ্লোচার্ট এটা মিন করা হয়। যদি কোনো প্রোগ্রামকে পূর্ব থেকে নির্দিষ্ট করা দেওয়া থাকে, তুমি এটাকে আবার ইউজ করতে বলা হয়। পূর্ব থেকে নির্ধারিত করা থাকে কোনো একটা বিষয়, তখন আমরা কি এই সিম্বলটা ইউজ করে থাকি। এটা ছিল প্রোগ্রামিং ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীক, এগুলো মাথায় রাখলে চলবে। আর সিস্টেম ফ্লো, যেহেতু ফ্লো আরেকটা বিষয় বলে রাখি, ফ্লোচার্ট আবার দু প্রকার, এটা হলো সিস্টেম ফ্লোচার্ট আর হলো প্রোগ্রামিং ফ্লোচার্ট। সিস্টেম ফ্লোচার্ট অনেক প্রতীক আছে, এগুলো প্রতীক তোমার দেখা দরকার নাই। প্রোগ্রামিং ফ্লোচার্টে যে বিষয়গুলো ব্যবহার করা হয়, যে বিষয়গুলো, এগুলো মাথায় রাখলেই চলবে। আমরা আর পরীক্ষায় অ্যালগরিদম ফ্লোচার্ট আসবে না, জাস্ট এইগুলো আসতে পারে সর্বোচ্চ। আর সিস্টেম ফ্লোচার্ট নিয়ে হালকা কথা বলে রাখি, যখন তুমি তোমার এই যে প্রোগ্রামিং এইসব ম্যাথমেটিক্যাল বিষয় ছাড়া, যে তোমাকে কফি রান্না করার কথা বললাম, যখন তুমি এটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করবা, দিস ইজ সিস্টেম ফ্লোচার্ট। যখন তুমি ম্যাথমেটিক্যাল বা প্রোগ্রাম তৈরি করার জন্য একটা জিনিস তৈরি করবা, ফ্লোচার্ট তৈরি করবা, দিস ইজ প্রোগ্রামিং ফ্লোচার্ট। ওদের জন্য এই প্রতীকগুলো ব্যবহার করতে হবে। ওকে, এই যে বিষয়গুলো বললাম, যে পূর্ব নির্ধারিত, টিকা, এই তিনারা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর বাকিগুলো তো আমরা নর্মালি জানি। ওকে, তার মানে কি আমাদের ফ্লোচার্ট গেল। এবার হবে কি প্রোগ্রাম ডিজাইন নিয়ে কথা বলবো। তো প্রোগ্রাম ডিজাইনের ক্ষেত্রে এখানে আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সহকারে। একটা হলো এমসিকিউতে যদি আসে, একটা হলো স্ট্রাকচার প্রোগ্রামিং, আর এটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। হ্যাঁ, তো স্ট্রাকচার প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। স্ট্রাকচার প্রোগ্রামিং হলো যখন কোনো একটা প্রোগ্রাম বা এমন সিস্টেমের প্রোগ্রাম রচনা করবা যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে, যারা কি একটার পর একটা ধাপ মেনটেন করে করবে, নির্দিষ্ট কাঠামো মেনটেন করে চলবে, তাদেরকে বলি আমরা স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রাম। আর যখন প্রোগ্রামগুলো অবজেক্ট বেস কাজ করবে, তখন তাকে বলি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, যেটা OOP বলা হয়, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অনেক সময় এটা পুনরূপ আসতে পারে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আবার এক্সাম্পল আসতে পারে স্ট্রাকচার প্রোগ্রামিং কি, এই যে সি ইউজ করি, সি কিন্তু স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, খুব হলো স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফোরট্রান হচ্ছিল কি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর যে C++, জাভাগুলো, আমরা এগুলো কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তার মধ্যে এখানে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সি, হলো স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিং, C# or C++। যেহেতু সি রিলেটেড কথা বলতে হবে, তো আমি বলে রাখি যে স্ট্রাকচারের জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম হলো কি C#, C++, এগুলো, এটা মাথায় রাখলে চলবে। জাভাও কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওরা কী করতে ক্লাস বেস কাজ করে। তো এখানে স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে তিনটা কাঠামো হতে পারে। এক হলো তোমার স্ট্রাকচারাল বা কাঠামোগত হতে পারে প্রোগ্রাম, কোনটা পর্যায়ক্রমে জায়গায় আমরা বলি কি পর্যায়ক্রমিক প্রোগ্রাম, অটোমেটিক নিচে ধাপ বাই ধাপ কাজ করে যাবে। আরেকটা হতে পারে যৌক্তিক, দ্যাটস মিন এখানে হতে পারে তোমার ওই সিদ্ধান্তমূলক কাঠামো, হতে পারে সিদ্ধান্তমূলক কাঠামো, যেমন ইফ, এলস ইফ, এগুলো ব্যবহার করে শর্ত সাপেক্ষে, দ্যাটস মিন এটা হবে সিদ্ধান্তমূলক। আবার হতে পারে চাক্রিক, দ্যাটস মিন চক্র আবার লুপ আকারে হতে পারে, একই জিনিস বারবার রিপিট করবে, এই টাইপের কাঠামো হতে পারে। এটা হলো স্ট্রাকচারের কাঠামো বললাম। আবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে তিনটা বৈশিষ্ট্য কমন থাকে, এটা মাথায় রাখবে, এমসিকিউতে প্রশ্ন করতেও পারে বা আপার লেভেলে করতে পারে এগুলো, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তিনটা কমন বৈশিষ্ট্য হলো ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন এবং পলিমরফিজম। মনে থাকবে তো, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, পলিমরফিজম, তিনটা বৈশিষ্ট্য। ওকে, আর বিষয়ে বর্ণনা করতেছি না আমি, যে ইনফরমেটিভ হ্যান তেনা এইগুলো কোনটা কি, এই বিষয়ে আমি বর্ণনা করতে চাচ্ছি না। দেখো এই গেল এই পার্ট। এবার আসবে ইউজেস অ্যান্ড কম্পাইলার অফ সি। তো আমরা যেহেতু এখন সি এর এখন যে পার্টটা আলোচনা শুরু হচ্ছে, সব সি কেন্দ্রিক, 7 থেকে 16 পর্যন্ত সব সি কেন্দ্রিক আলোচনা হবে। তো সি এর কী ক্ষেত্রে আমরা সি ব্যবহার করে কী বানাতে পারি এবং কী কম্পাইলার ইউজ করি, তোমাকে এই কয়েকটা বিষয় মাথায় রাখা দরকার। সি ভাষা কে আবিষ্কার করেছিল? সি ভাষা আবিষ্কার করেছিল ডেনিস রিচি 1970 সালে বেল ল্যাবরেটরিতে। তো উনি কিন্তু ইউনিক্স অপারেটিং সিস্টেমের মাধ্যমে সি ভাষা আবিষ্কার করেন। তো সি পরবর্তীতে যখন তখনকার সময় এটা এত পপুলার ছিল না, কিন্তু যখন 1978 সালের দিকে উনি একটা বই লিখেছিল যে দ্য সি ল্যাঙ্গুয়েজ, তখন থেকে আসলে সি ল্যাঙ্গুয়েজ এত জনপ্রিয়তা পায়। এবং যদি ইউজেসের কথা বলি তাহলে হবে তোমার
বিভিন্ন ধরনের উইন্ডোজ অপারেটিং সিস্টেম তুমি ডেভেলপ করা হয়, উইন্ডোজে বিভিন্ন ধরনের ডেটাবেস, এই সবগুলো তৈরি করা যায় কি দিয়ে? সি দিয়ে। বিভিন্ন ধরনের কম্পাইলার তৈরি করা হয় কি? সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। আর যদি তোমাকে বলা হয় কী ধরনের কম্পাইলার, আরেকটা বিষয় বলে রাখি যে সি ল্যাঙ্গুয়েজ তো তুমি লিখবা কীভাবে? একটা প্রোগ্রাম রচনা করার জন্য কতগুলো টুলসের প্রয়োজন হয়, ঠিক আছে? ওই টুলসগুলোকে বলা হয় আইডিই, হ্যাঁ, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। কয়েকটা জনপ্রিয় আইডির কথা যদি বলি, তার মধ্যে হলো কোড ব্লকস, টার্বো সি, তারপরে তোমার বোরলেন সি, মাইক্রোসফট ভিজুয়াল সি, সি প্লাস প্লাস, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, হ্যাঁ। তো এখানে এতটুকু মাথায় রাখলে চলবে। এবার চলে যাবো বেসিক স্ট্রাকচার অফ সি। তো বেসিক স্ট্রাকচার অফ সি বর্ণনা করার জন্য আমি বোর্ডে লিখে নিচ্ছি, নতুবা আমার ভিডিওটা খুব লেন্দি হবে। ওকে, দেখো আমি তোমাদের সাথে এখন বর্ণনা করব বেসিক স্ট্রাকচার অফ সি। বর্ণনার সুবিধার্থে আমি বোর্ডে লিখে নিলাম। এখন দেখো এখানে যে বিষয়গুলো আমি লিখলাম তা হলো বেসিক স্ট্রাকচার। প্রথম, আমি যদি সি প্রোগ্রাম লিখতে চাই তাহলে আমাকে এই পার্টগুলো থাকতে পারে। যে 1 নাম্বার আমি নাম্বারিং করি নাই, এই যে 6, এই 6টা সেকশন থাকতে পারে। তো দেখো আমার প্রোগ্রামিং রচনার জন্য এই 6টাও লাগে না, আরও কম হলো চলে। দেখো তো ডকুমেন্টেশন সেকশন, এমসিকিউতে প্রশ্ন করতে পারে ডকুমেন্টেশন সেকশন বা ডকুমেন্ট লেখার জন্য বা কমেন্ট করার জন্য আমি কি ব্যবহার করতে পারি। এখানে তোমাকে এটাই ইম্পর্টেন্ট যে যদি তুমি তোমার কোনো মন্তব্য করতে চাও প্রোগ্রাম নিয়ে, আর মন্তব্য যদি 1 লাইনের হয় তাহলে এই যে ডাবল স্ল্যাশ, ঠিক আছে, এটা ইউজ করলেই চলবে। আর যদি তোমার মন্তব্য বিশাল বড় হয় বা কমেন্টস যদি বিশাল বড় হয়, 2-3 লাইন 4 লাইন 5 লাইন, তাহলে তুমি কি করতে পারো? এই যে দেখো এই স্যাম্পলটা, এই যে স্ল্যাশ স্টার স্ল্যাশ তারপর স্টার দিয়ে স্ল্যাশ ক্লোজ। তো এই বিষয়গুলো মাথায় রাখবে, এখান থেকে এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে। তারপর লিঙ্ক সেকশন। লিঙ্ক সেকশন হলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেকশন, হলো সি প্রোগ্রামিংয়ের লিঙ্ক সেকশন। আর এখানে লিঙ্ক সেকশনে থাকে কি? হেডার ফাইল। তোমাকে এমসিকিউতে প্রশ্ন করতে পারে যে লিঙ্ক সেকশন বা হেডার ফাইল ডিক্লেয়ার করার নিয়ম কি? এটা একটু মাথায় রেখো। হেডার ফাইল ডিক্লেয়ার করতে তোমাকে যে এটা লিখতে হয় হ্যাশ, তারপর ইনক্লুড ফাইল নেম, এইটাই হলো নিয়ম, হ্যাঁ। তো ফাইল নেম হলো হেডার ফাইল এবং লাইব্রেরি ফাংশন, যেহেতু বিষয়টা চলে আসছে তোমরা একটু কথা বলি। তো হেডার ফাইল বিষয়টা কি? হেডার ফাইল হলো সি প্রোগ্রাম, তো স্ট্রাকচার ওরিয়েন্টেড প্রোগ্রাম। সি প্রোগ্রাম হলো যে সে সম্পূর্ণ প্রোগ্রামকে আলাদা আলাদা ভাগে ভাগ করে রাখলো। যে তার এই ধরো ম্যাথমেটিক্যাল যত ফাংশন সে আলাদা একটা ফাইলে রাখলো, তার ধরো যে নর্মাল যত ফাংশন সবগুলো আলাদা একটা ফাইলে রাখলো, তারপর ধরো যে তোমার ডেট বা টাইম নিয়ে যত বিষয় আছে সে আলাদা একটা ফাইলে রাখলো। তার মানে কি, যখন কারো সময় নিয়ে কাজ করার প্রয়োজন হবে তাহলে ওই হেডার ফাইলটা ডিক্লেয়ার করলেই চলবে। যখন তার শুধু নর্মাল বিষয় নিয়ে কাজ করলে দরকার, তখন সে ওই যে যেখানে সে নর্মাল বা ন্যাচারাল যে বিষয়গুলো দরকার ছিল ওই জন্য সে আলাদা একটা ফাইল তৈরি করছিল, ওই ফাইলকে ডিক্লেয়ার করলেই চলবে। তাহলে হয় কি, সি প্রোগ্রাম খুব দ্রুত রান করতে পারে। ওকে, তো হেডার ফাইল ছাড়া কিন্তু প্রোগ্রাম কখনোই চলবে না। সহজ ভাষায় হলো তোমার বাসায় যাক। তো আমি এই বিষয়ে বিস্তারিত বর্ণনা দিতে চাচ্ছি না, কারণটা হলো যেহেতু এখানে আমাদের শর্টকাট কথা বলতে হবে, নতুন আমি বিষয়টা বুঝে দিতাম। তো হেডার ফাইল, তো এখানে হেডার ফাইল লিখতে হবে। তো হেডার ফাইল অনেক প্রকার আছে। যদি তুমি নর্মাল ইনপুট আউটপুট বা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নিয়ে কাজ করতে চাও তাহলে তোমার যে হেডার ফাইলটা তার নাম কি? stdio.h, ঠিক আছে, এই যে stdio.h, তার মানে এটাকে এখানে লিখে দিতে হয় স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হ্যাট। তুমি যদি ম্যাথমেটিক্যাল নিয়ে কাজ করতে চাও বা গণিতে বিভিন্ন ধরনের বড় বড় ফাংশন সূত্র নিয়ে কাজ করতে চাও তাহলে তোমার লিখতে হবে কি? math.h। যদি তুমি সময় নিয়ে কাজ করতে চাও তাহলে লিখতে হবে time.h, যাকে বিষয়ের কথা বলতে চাচ্ছি না। আর ওই হেডার ফাইলের ভেতরে যে ছোটো ছোটো ফাংশন থাকবে, যত ফাংশন থাকবে তাদের সবাইকে বলা হবে কি? লাইব্রেরি ফাংশন। যেমন স্ক্যানে, প্রিন্টএফ, গেটসের, পুটসের সবাই হলো কি? এই যে এই হেডার ফাইলের আওতাধীন। তার মানে তুমি যদি এই হেডার ফাইল ডিক্লেয়ার করো তাহলে তোমার প্রোগ্রামিং ইচ্ছা মতো স্ক্যানে, প্রিন্টএফ এগুলা ইউজ করতে পারবা। আর যদি এটা ইউজ না করে শুধু এটা বলে দাও তুমি হেডার ফাইল বলো না কিন্তু তোমার প্রোগ্রামিং এর ইউজ করছো, তাহলে কি প্রোগ্রাম নিবে না। এটাই হলো হেডার ফাইল এবং লাইব্রেরি ফাংশনের সিস্টেম। তো দেখো ডেফিনেশন সেকশন, এখানে ধ্রুবমান। যদি তোমার প্রোগ্রামিং কোনো চলক থাকে যে চলকের মান ফিক্সড, যেমন পাই, এই টাইপের মান যদি নিতে চাও তাহলে তোমাকে এই সেকশনটা ব্যবহার করতে হবে, ডেফিনেশন সেকশন বা ধ্রুবমানের জন্য। আর হলো গ্লোবাল ডিক্লারেশন সেকশন। যদি তোমার এমন হয় প্রোগ্রামিংয়ে যে একটা চলক ব্যবহার করবো, যে চলকটা তোমার প্রোগ্রামিংয়ে যে কোনো জায়গায় নক করলেই আমি এটাকে ব্যবহার করতে পারবো বা ব্যবহার করার প্রয়োজন হবে, তখন ওই চলকটাকে বলা হবে গ্লোবাল ডিক্লারেশন। ওইটাকে তোমার যে জায়গায় রাখতে হবে এটা হলো এই যে 4 নম্বর গ্লোবাল ডিক্লারেশন সেকশনে। তারপর দেখো মেইন সেকশন। সি প্রোগ্রামিং একেবারে হার্ড হলো মেইন সেকশন। মেইন সেকশন ছাড়া কিন্তু সি প্রোগ্রাম রান করে না। ওকে, তো দেখো মেইন হলো প্রধান, সি প্রোগ্রামের কি প্রধান অংশ, এটাকে মেইন তারা লিখতে হয়, এটা মাথায় রেখো। সি প্রোগ্রামের প্রধান অংশ কোনটি? মেইন। আচ্ছা, এখানে আর কিছু দরকার নাই, যে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়,
ঠিক আছে, মেইনের পর কি সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই ইউজ করতে হয়। তারপর যদি তোমার প্রোগ্রামে আরও একাধিক ফাংশন থাকে, তুমি যদি মনে করো না আমার এখানে আরও 50টা 60টা, তোমার প্রোগ্রাম যদি 1 লক্ষ 2 লক্ষ লাইনের হয়, তাহলে কি অনেকগুলো সেকশন থাকতে পারে। ওই ক্ষেত্রে আমরা কি ইউজ করি, সাব প্রোগ্রাম সেকশন ইউজ করে থাকি। তো এটা এই পর্যন্ত জানলেই চলবে তোমার। তো এখন আলোচ্য বিষয় হবে ডেটা টাইপ। তো ডেটা টাইপ হলো মোটামুটি একটু বড়, তো আমি চেষ্টা করবো ডেটা টাইপ আবার লিখে নিচ্ছি, তারপর আমি তোমাদেরকে বর্ণনা করতেছি।